শুরু করার জন্য আপনাকে দুর্দান্ত হতে হবে না, তবে আপনাকে দুর্দান্ত থেকে শুরু করতে হবে। গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, আমরা প্রতিনিয়ত রুটিন অনুসারেই তোমাদের সামনে আবারও উপস্থিত হয়েছি। আজকে আমাদের যে বিষয়টি থাকছে যে ক্লাস 10-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার তোমাদের টেস্ট পরীক্ষা বলো বা মাধ্যমিকের ফাইনাল পরীক্ষাই বলো না কেন, তোমাদের তার প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি ভৌত বিজ্ঞান বিষয়ের। আজকে আমরা মডেল 8, এই মডেলটি আমরা প্রত্যেকটা কোশ্চেনের সলিউশন দেখব। তো আমরা এর আগে মডেল 7 পর্যন্ত খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে গিয়েছে। তো আজকে আমাদের এই মডেল 8-এর যে কোশ্চেনগুলো রয়েছে প্রতিনিয়ত ক্লাসের মতো দুটো ক্লাসে কমপ্লিট করব, পার্ট 1 এবং পার্ট 2-তে। তো এই পার্ট 1টি কমপ্লিট করার পরেই পার্ট 2টি নিয়ে শুরু করব। তো আজকে এই ক্লাসের মধ্যে যারা নতুন এসেছো তাদের জন্য রুটিনটা একবার, ক্লাস 10-এর জন্য মানে তোমাদের জন্য সোম বুধ শুক্র ঠিক সকাল 7টাতে, এবং 9-এর জন্য মঙ্গল বৃহস্পতি শনি ঠিক সকাল 7টাতে। কেবলমাত্র ভৌত বিজ্ঞান বিষয়ের উপর তোমরা একটি করে ক্লাস পেয়ে যাবে। ওকে, তো বিশেষ আর দেরি না করে আমরা কোশ্চেনটা নিয়ে শুরু করতে যাচ্ছি, যেখানে প্রথম কোশ্চেন বলছে পরিবেশ দূষণের জন্য বেশি মাত্রায় দায়ী কোনটি? সেটি হয়ে থাকে জীবাশ্ম জ্বালানি। নেক্সট বলছে স্থির তাপমাত্রা। আচ্ছা, এটা একটু ক্যালকুলেশনের ব্যাপার রয়েছে। ক্যালকুলেশন বলতে কিছু নয়, তোমাদের শুধু একটু বুঝিয়ে দিতে চাই এই আর কি। স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ করা হলে গ্যাসটির আয়তন কত? তো এখানে দুটি ক্ষেত্রের কথা বলেছে, একটা হচ্ছে ফার্স্ট এবং হচ্ছে সেকেন্ড। বলেছে স্থির তাপমাত্রা মানে তাপমাত্রাটি ধ্রুবক। নেক্সট বলছে নির্দিষ্ট ভরের। তো আমরা এই ভরকেও নির্দিষ্ট মানে ভরকেও ধ্রুবক হিসাবে ধরতে পারি। বলছে চাপ দ্বিগুণ করা হলো, মানে প্রথম ক্ষেত্রে চাপ P1 ছিল P, এবং দ্বিতীয় ক্ষেত্রে P2 সমান হয়ে গেছে 2P, মানে ডবল করা হয়েছে বা দ্বিগুণ হয়েছে। গ্যাসটির আয়তন V1 সমান V ছিল, তো V2 সমান কত সেটা জিজ্ঞাসা করেছে। তো আমরা এখানে যে সমীকরণটি ব্যবহার করব, যে P1 V1 সমান P2 V2, এই সমীকরণটা আশা করছি তোমরা সবাই জানো। তো এখান থেকে V2 এর মানটিকে নির্ণয় করার জন্য আমরা পেয়ে যাব P1 V1 বাই P2। তো P1 এর মান কত? P ইন্টু V1 এর মান V বাই P2 এর মান 2P। তো নিচের P উপরের P কেটে গেল, থাকলো কি V বাই 2। তাহলে আমাদের প্রথমে ছিল V, তারপরে হয়েছে V বাই 2, মানে আগে যত ছিল তাকে 2 দিয়ে ভাগ করা হয়েছে, মানে আমরা বলতে পারি অর্ধেক হয়েছে। অপশান বি সঠিক উত্তর। আমরা তাহলে এখানে মার্ক করে নেব যে অর্ধেক করা হয়েছে। নেক্সট কি বলছে, যে প্রদত্ত কোনটি সর্বাধিক বেশি সংখ্যক অণু আছে? আচ্ছা, এটার অ্যান্সার হবে আমাদের 2 গ্রাম H2। ওকে, তো কিভাবে এসেছে সেটা একটু বলে দিই তোমাদের। প্রদত্ত কোনটিতে সর্বাপেক্ষা বেশি সংখ্যক অণু আছে? তো প্রত্যেকটার জন্য আমরা অণুর সংখ্যা বের করব। এখানে এ অপশানে বলেছে 7 গ্রাম N2। তো N2 এর আণবিক ভর N এর হয়ে থাকে 14, 2 রয়েছে তাই 2 দিয়ে গুণ দিলাম, তো 14 দুগুণে 28। তাহলে আমরা বলতে পারি যে কোনো গ্যাসের আণবিক ভর 28 গ্রাম সমান অণুর সংখ্যা হয়ে থাকে অ্যাভোগাড্রো সংখ্যা। ওকে, বা আমরা 28 গ্রামে অণুর সংখ্যা অ্যাভোগাড্রো সংখ্যাকে আমরা Na দ্বারা চিহ্নিত করি। আর এখানে আমাদের বলেছে 7 গ্রাম অণুর সংখ্যা কত হবে, যে Na বাই 28 গুণিতক 7। তো 7 দিয়ে কাটলে 7 7 4 28, তাহলে আমরা পাচ্ছি Na বাই 4। ঠিক একই রকমের B 18 গ্রাম
NO2 এর জন্য বের করব। তো NO2 এর আণবিক ভর কত? N এর 14, O এর 16, দুটি ও রয়েছে তাই 2 দিয়ে গুণ দিলাম, সমান 14 প্লাস 16 দুগুণে 32। আমরা পাচ্ছি কত? যে 46। ওকে, তো এখানে আমরা লিখতে পারি যে 46 গ্রাম অণুর সংখ্যা Na। তাহলে 18 গ্রাম এতে মানে 18 গ্রাম NO2তে অণুর সংখ্যা কত হবে? Na/4। আচ্ছা, এটা 46 হবে, গ্রাম লিখে দিয়েছি। 46 ইন্টু 18, তো 18 দিয়ে কাটলে 18 দুগুণে 46, তাহলে আমরা পাচ্ছি Na/2। ওকে, নেক্সট সির দাগের অপশান কি বলছে? সিতে বলেছে যে 16 গ্রাম O2, তাহলে এর জন্য দেখে নেব 16 গ্রাম O2। ঠিক একই রকমের O2 এর আণবিক ভর কি? O এর হয়ে থাকে 16, 2 আছে, 2 দিয়ে গুণ দিলাম, 16 দুগুণে 32। আমরা এখানে লিখতে পারি 32 গ্রাম O2তে আণবিক ভর কি হয়ে থাকে? Na। তাহলে 16 গ্রামের জন্য Na/32 গুণিতক 16, তো 16 দিয়ে দিলে 16 দুগুণে 32, আমরা পাচ্ছি Na/2। নেক্সট ডি বলেছিল কত? লাস্ট অপশান 2 গ্রাম H2, তাহলে 2 গ্রাম H2। ঠিক একই রকমের H2 এর আণবিক ভর হয়ে থাকে H1, দুটি H রয়েছে তাই 2 দিয়ে গুণ দিলাম, পাচ্ছি আমরা 2। আমরা এখানে লিখব কি 2 গ্রাম H2তে অণুর সংখ্যা Na মানে অ্যাভোগাড্রো সংখ্যা। ওকে, তো আমাদের প্রশ্নে তো ওটাই বলেছে যে 2 গ্রামের জন্য কত। এবারে দেখো আমরা ডিতে পাচ্ছি Na, এবারে সিতে আমরা পাচ্ছি N এর 2 ভাগের 1 ভাগ মানে N এর অর্ধেক, আর আমরা বিতে পাচ্ছি N এর অর্ধেক, ঠিক একই, কিন্তু আমরা এতে পাচ্ছি Na/4 মানে সব থেকে কম রয়েছে 7 গ্রাম N2তে। ওকে, তাহলে আমাদের সব থেকে বেশি কোনটিতে আসছে? অপশান ডি, 2 গ্রাম H2। ওকে, হয়তো শেষটা একটু জটিল ছিল, কারণ কোনো ক্যালকুলেশান তো বের করেনি, ক্যালকুলেশান বের করতে হলে একটু জটিল হবে। তো তোমরা যদি এভাবে একটু বোঝার চেষ্টা করো তাহলে অঙ্কটি খুব সুন্দরভাবে খুব শর্টে তোমরা MCQ কোশ্চেনগুলো কমপ্লিট করতে পারবে। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হলো অপশান ডি। আমরা এখানে মার্ক করে নেব। আচ্ছা, এটা তো হয়ে গিয়েছে। নেক্সট বলছে প্রদত্ত ধাতুগুলির কোনটির প্রসারণ গুণাঙ্ক ন্যূনতম হওয়ায় বিভিন্ন কাজে ব্যবহৃত হয়ে থাকে সেটি ইনভার। নেক্সট, একটি বস্তুকে লাল আলোতে কালো এবং সাদা আলোতে সবুজ দেখায়, বস্তুটির রং কেমন? সেটি সবুজ। নেক্সট পরবর্তী প্রশ্ন আমরা কি আছে দেখে নেব। আচ্ছা, এখানে বলছে একটি উত্তল ও অবতল দর্পণের বক্রতা কেন্দ্রগুলি রশ্মি দর্পণ দ্বারা প্রতিফলনের পর ড্যাশ মানে কোনটি হয়ে থাকবে? যে অপশান সি। নেক্সট, এল দৈর্ঘ্য ও এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলযুক্ত কোনো পরিবাহীর রোধাঙ্ক রো হলে পরিবাহিতা কত? অপশান ডি, এটা তো আমরা থিওরিতে জেনেছি। নেক্সট বলছে 2 কুলম আধান কয়টি ইলেকট্রনের মানের সমান হয়? তো আমরা এই অ্যান্সারটিকে পাশে তুলে ধরেছি, একটু এখানে দেখে নেব। 2 কুলম আধান কয়টি ইলেকট্রনের মানের সমান হয়ে থাকে? আমরা জানি যে 1 কুলম আধান সমান হয়ে থাকে 6.25 ইন্টু 10⁻18টি ইলেকট্রন। ওকে, তাহলে আমাদের প্রশ্নে বলেছে 2 কুলম আধানের জন্য কত হবে? 6.25 ইন্টু 10⁻18 গুণিতক 2। তাহলে এটা ক্যালকুলেশান করব, 6.25 এর সঙ্গে 2 গুণ করব, এটা আমরা পেয়ে যাব কি 12.5 ইন্টু 10⁻8। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল যে 12.5 ইন্টু 10⁻18টি ইলেকট্রন। ওকে,
আমরা তাহলে এখানে মার্ক করে নেব 12.5 ইন্টু 10⁻18। নেক্সট বলছে আলফা কণার আধান, এটা হয়ে থাকবে অপশান বি 3.2 ইন্টু 10⁻−19 কুলম্ব। নেক্সট বলছে দীর্ঘ পর্যায় সারণীর চতুর্থ পর্যায়ে কতগুলি মৌলিক পদার্থ আছে, এটি হবে 18টি। নেক্সট নিচের কোন জোড়টির মধ্যে তড়িৎযোজী ও সমযোজী বন্ধন দেখতে পাওয়া যায়, সেটি অপশান বি। নেক্সট কপার তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 দ্রবণের তড়িৎ বিশ্লেষণ ঘটালে দ্রবণের নীল বর্ণ অপরিবর্তিত থাকবে। নেক্সট পরবর্তী কোশ্চেন বলছে হিমায়ক রূপে তরল অ্যামোনিয়া ব্যবহার করা হয়, এর কারণ কি? কারণ এটি উদ্বায়ী হয়ে থাকে। নেক্সট প্রদত্ত সংকর ধাতুগুলির মধ্যে যেটিতে তামা থাকে না সেটি হলো স্টেইনলেস স্টিল। নেক্সট সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেনের সাধারণ সংকেত হয়ে থাকে CnH2n+2। এখন আমরা গ্রুপ এটা খুব সুন্দরভাবে কমপ্লিট করলাম। এরপরে গ্রুপ বি যেটা নিয়ে শুরু করতে যাচ্ছি, যার মধ্যে প্রথম কোশ্চেন টপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার সীমানার নির্দেশক অঞ্চলটি হলো টপোপজ। নেক্সট উষ্ণ প্রসবন এর প্রধান উৎস হলো ভূতাপ শক্তি। নেক্সট গোবর গ্যাসের প্রধান উপাদান কি? মিথেন। নেক্সট কোনো চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের 0°C উষ্ণতায় আয়তন V0। চাপ অপরিবর্তিত রেখে গ্যাসটির উষ্ণতা 1°C বৃদ্ধি করলে চার্লসের সূত্র অনুসারে সেটির আয়তন হয়ে থাকবে V0 1-1/273। নেক্সট পরবর্তী প্রশ্ন 1 মোল আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণটি হল PV = NT। নেক্সট সত্য মিথ্যা তাপ বিকিরণের সময় মাধ্যমের কণা উত্তপ্ত হয়, এটি মিথ্যা। এটির উত্তর হবে শাটার। নেক্সট কোনো আলোকরশ্মি প্রিজমের মধ্য দিয়ে প্রতিসৃত হওয়ার সময় সর্বাধিক কয়টি তলে আপতিত হয়, এটি হয়ে যাবে 2টি। নেক্সট শুদ্ধ বর্ণালী কাকে বলে? এই যে এখানে দিয়ে দিয়েছি শুদ্ধ বর্ণালী 2.7, দেখে নিও। নেক্সট বলছে আদর্শ অ্যামমিটারের রোধ 0 হলে একটি আদর্শ ভোল্টমিটারের রোধ কত হওয়া উচিত? এটি অসীম হওয়া উচিত। নেক্সট ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে মধ্যমা কি নির্দেশ করে? তড়িৎ প্রবাহের দিক। নেক্সট আর্থিং তারের বিভব লেখো, এটি হয়ে থাকে 0। পরবর্তী প্রশ্ন নিউক্লিয়াস গঠনের সময় যে ভরত্রুটি হয় তা কোন শক্তিতে রূপান্তরিত হয়ে থাকে? সেটি বন্ধন শক্তি। নেক্সট বলছে পর্যায় সারণীর ষষ্ঠ পর্যায়ে বিরল মৃত্তিকা মৌল অবস্থিত, এটি সত্য। নেক্সট ক্রমবর্ধমান আয়নাইজেশন শক্তি অনুসারে সাজাও, এটি হয়ে থাকবে F<CL <BR <I। নেক্সট N2 অণুর লুইস ডট চিত্র অঙ্কন করো, এই যে এটি এখানে দেয়া হয়েছে। নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে একটি মৌলের ইলেকট্রন বিন্যাস K কক্ষে 2, L কক্ষে 8 এবং M কক্ষে 7। মৌলটির অণুর সংকেত কি হবে? সংকেত হবে A। নেক্সট শূন্যস্থান পূরণ অ্যালুমিনিয়াম নিষ্কাশনে গ্রাফাইট দণ্ড ড্যাশ হিসাবে ব্যবহার হয়, এটি হবে অ্যানোড। পরবর্তী প্রশ্ন
বলছে সোডিয়াম ক্লোরাইডের লঘু জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে কি কি গ্যাস উৎপন্ন হয়ে থাকে? ক্যাথোডে হাইড্রোজেন H2 এবং অ্যানোডে ক্লোরিন Cl2। নেক্সট, Cu2+ ও H+ আয়ন দুটি মধ্যে ক্যাথোডে আধান মুক্ত হবার প্রবণতা কার বেশি? Cu2+। পরবর্তী, আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে বর্ণের কি পরিবর্তন হয়? এটি কমলা থেকে সবুজ হবে। নেক্সট, পরবর্তীতে বলছে সালফান কি? যে 100% ওলিয়ামকেই আমরা সালফান বলবো। 100% ওলিয়ামকে সালফান বলে। নেক্সট বলছে রয়্যাল ওয়াটার কি? এটি নেক্সট পেজে তুলে ধরেছি, যাকে আমরা অম্লরাজ বলে থাকি। এটি হচ্ছে রয়্যাল ওয়াটার। নেক্সট, পরবর্তী প্রশ্ন, বাম স্তম্ভ ডান স্তম্ভ। প্রথমে বলছে অ্যাসিটিলিনের আংশিক হাইড্রোজেনেশন উৎপন্ন যৌগ, এই যে অপশান সি হয়ে যাবে। প্যাকিং ফয়েলে ব্যবহার হয়ে থাকে, অপশান ডি। নেক্সট, মিথানোয়িক অ্যাসিডের সংকেত হবে, অপশান বি। ধাতুটির অক্সাইডের কার্বন বিজারণ দ্বারা প্রস্তুত করা হয়ে থাকে, অপশান এ। নেক্সট, পরবর্তী প্রশ্ন, আমরা এখন গ্রুপ সি নিয়ে আলোচনা শুরু করব, যার প্রথম কোশ্চেন বলছে ওজোন স্তর ধ্বংসে সিএফসি এর ভূমিকা সমীকরণ সহ আলোচনা করো। এই যে সিএফসির ভূমিকা এবং সমীকরণ সহ দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন বলছে অ্যাভোগাড্রো প্রকল্প দ্বারা গে-লুসাকের গ্যাস আয়তন সূত্রটি প্রমাণ করো। এই যে গে-লুসাকে অ্যাভোগাড্রো প্রকল্প দ্বারাই গে-লুসাকের গ্যাস আয়তন সূত্রটি প্রকাশ করা হলো। আচ্ছা, এখন এখানে আমরা একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখে নেব। কি বলছে? বায়ু নিরুদ্ধ পিস্টনযুক্ত একটি লোহার চোঙে অক্সিজেন গ্যাসকে 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আবদ্ধ করা হলো। স্থির চাপে কোন তাপমাত্রায় আবদ্ধ গ্যাসটির আয়তন প্রাথমিক আয়তনের 3 গুণ হবে? ওকে, তো আমরা এখানে ধরে নেব যে ধরি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন হয়ে থাকে V0 এবং গ্যাসের অন্তিম উষ্ণতা T, যেটা আমাদের চেয়েছে যে কোন তাপমাত্রায় আয়তন 3 গুণ হবে। তো আমরা সেই আয়তনটি ধরে নিলাম T। ওকে, তাহলে নেক্সট, মানে এই শর্ত অনুসারে আমরা যে সমীকরণটি বলতে পারি, এই শর্তানুযায়ী VT সমান V0 1 প্লাস T/273। ওকে, এবারে আমাদের বলেছে 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। তাহলে আর একবার আমরা দেখে নেব 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন কত হবে, যে V25। ওকে, এর অনুসারে আমরা বলতে পারি যে V25 সমান V0 1 প্লাস 25/273, কারণ আমরা V0 আগেই ধরে নিয়েছি যে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন। এখন এটি হচ্ছে ফার্স্ট ক্ষেত্র এবং এটি হচ্ছে সেকেন্ড ক্ষেত্র। আমাদের প্রশ্নে বলেছে যে ফার্স্ট ক্ষেত্রের থেকে
সেকেন্ড ক্ষেত্রে আয়তন 3 গুণ হবে। তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্নানুসারে, কারণ শর্তানুসারেও লিখতে পারি, প্রশ্নানুযায়ী যে ভিটি সমান 3 ইন্টু V25, কারণ আমাদের প্রশ্নেই বলেছে 3 গুণ। এবারে ভিটি এর মান কত বেরিয়েছিল, V0 1 প্লাস টি বাই 273 সমান 3 গুণিতক V25 এর মান কত, যে V0 1 প্লাস 25 বাই 273, এদিকের V0 কেটে গেল। তো নেক্সট আমরা এটাকে ভগ্নাংশের যোগ করলে কি পাবো, যে 273 প্লাস টি বাই 273, ঠিক একই রকমের এদিকেও 3 গুণিতক 273 প্লাস 25 বাই 273। তো এদিকে এখানে নেক্সট পরবর্তী স্টেপ 273 প্লাস টি বাই 273 সমান 3 গুণিতক 273 সঙ্গে 25 যোগ করলে 298 বাই 273। এদিকে 273 কাটতে পারি, আচ্ছা কেটেই দিই, ওকে। নেক্সট বা 273 প্লাস টি সমান এদিকে হচ্ছে 3 গুণিতক 298, তো এটা গুণ করলে আমরা পেয়ে যাব 894, বা টি থাকলো, এই 273কে অপোজিটে নিয়ে গেলে মাইনাস হয়ে যাচ্ছে -273, অর্থাৎ আমরা পাচ্ছি 621। তো এটাই আমাদের নির্ণয় ছিল, যে টি এর মান নির্ণয় করার ছিল, আমরা টি এর মান নির্ণয় করে নিয়েছি। তো আমরা বলতে পারি এটি হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্ন বলছে শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরণ হয় না কেন, অ্যান্সারটি দেওয়া হলো। নেক্সট, প্রতিসরণের কোন ক্ষেত্রে স্কেলের সূত্রটি প্রযোজ্য হয় না, এই যে এখানে অ্যান্সারটি তুলে ধরেছি। একটু হয়তো লেন্দি হবে, কারণ এই কোশ্চেনটি সাধারণত 2 নাম্বারের জন্য দিয়ে থাকে না, 3 নাম্বারেরই জন্য দেয়। এখানে যেহেতু 2 নাম্বারের দিয়েছে, তোমরা 3 নাম্বারের জন্য প্রস্তুত করে রাখো, ওকে। নেক্সট, পরে বলছে কি শর্তে কোষের তড়িৎচালক বল তার প্রান্তীয় বিভব প্রভেদের সঙ্গে সমান হয়, অ্যান্সারটি এই যে দেওয়া হলো। নেক্সট, সোডিয়াম ক্লোরাইডের একটি ধর্মের সাহায্যে দেখাও যে সোডিয়াম ক্লোরাইডের আয়ন দিয়ে গঠিত। তো এটি তড়িৎ বিশ্লেষ্য ধর্মের সাহায্যে দেখানো হয়েছে, তড়িৎ বিশ্লেষ্য ধর্মের সাহায্যে দেখানো হলো। নেক্সট, পরবর্তী প্রশ্ন বলছে আয়নীয় ও সমযোজী যৌগের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, দ্রবণীয়তা বিষয়ের পার্থক্য লেখো, এই যে দেওয়া হলো। নেক্সট, অথবাতে সমযোজী বন্ধনকে আণবিক বন্ধন বলা হয় কেন, অ্যান্সারটি এখানে দিয়েছি। নেক্সট, একটি পরীক্ষার সাহায্যে দেখাও যে অ্যামোনিয়া গ্যাস জলে তাপমাত্রায় দ্রাব্য ও জলীয়, এটি হবে জলীয় তাপমাত্রায় দ্রাব্য ও জলীয় দ্রবণ ক্ষারধর্মী, এই যে এটি হচ্ছে মৃদু ক্ষারধর্মী হয়ে থাকে এবং এটি দ্রাব্য প্রমাণ করা হলো, বিক্রিয়াটি দেওয়া হয়েছে। অথবাতে বলছে কি ঘটবে সমীকরণ সহ লেখো, ফেরিক ক্লোরাইড জলীয় দ্রবণের মধ্য দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করা হলো, এই যে ফেরিক ক্লোরাইড যার মধ্যে অ্যামোনিয়া গ্যাসকে চালনা করা হয়েছে। নেক্সট, এখানে বলছে প্রদত্ত ধাতুগুলির একটি করে আকরিকের উদাহরণ দাও। তো জিঙ্কের আকরিক হয়ে থাকে জিঙ্ক বেল্ট, এছাড়াও আরও অনেক কিছু রয়েছে। আয়রন হয়ে থাকে রেড হেমাটাইট, নেক্সট, কপারে লিখতে পারি ম্যালাকাইট। নেক্সট, অ্যালুমিনিয়াম
বক্সাইট। ওকে, পরবর্তী এলপিজি ও সিএনজি এর মধ্যে কোনটি বেশি পরিবেশ বান্ধব কেন দেওয়া হলো। নেক্সট বলছে বায়োপল কি, উদাহরণ দাও। এই যে বায়োপল কি দেওয়া হয়েছে, উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে ক্ষতস্থানে সেলাই করবার সুতো। ওকে, আজকে আমাদের এই পার্ট 1 ক্লাসের মধ্যে এটুকুই রেখেছিলাম। তো নেক্সট বাকি যে কোশ্চেনগুলো পার্ট 2তে আলোচনা করছি। ওকে, তো পার্ট 2-র লিঙ্কটি এই ক্লাসের নিচে ডেসক্রিপশন বক্সের একেবারে উপরে পেয়ে যাবে। তো পার্ট 2তে দেখা হচ্ছে।